সাধারণ মানুষের উপর যখন কোনো অন্যায় অবিচার হয় তখন সেটা পুলিশ দেখে, কিন্তু এখানে দিনে দুপুরে এক এসিপিকে গুলি করে মেরে দেওয়া হয়। এখন পুলিশ কি করবে? আর খুনটা কে করেছে এটা জানলে তোমাদের হুশ উড়ে যাবে। আমি 100% গ্যারান্টি দিচ্ছি যে তোমরা কেউই গেস করতে পারবে না আসল হত্যাকারীটা কে। বলছিলাম সদ্য মুক্তিপ্রাপ্ত শাহিদ কাপুর অভিনীত দেবা মুভিটির কথা। তো কোনো স্পয়লার না দিয়ে আর কোনো সময় নষ্ট না করে চলো তাহলে গল্পের মধ্যে ঢুকে পড়া যাক। সিনেমার শুরুতে দেখা যায় দেব আমরে নামক এক পুলিশ অফিসার বাইক নিয়ে যাচ্ছিল। ফোনে কথা বলার সময় সে কাউকে একটা বলছিল আমি কেসটা সমাধান করে ফেলেছি, আমি জানি যে হত্যাকারীটা কে। ঠিক তখনই দেব দুর্ঘটনার শিকার হয়ে যায়। পরদিন শহরে গুন্ডাদের মধ্যে তো খুশির ধুম পড়ে যায় যে দেব মারা গেছে। সবাই ওর ভয়ে ভয়ে থাকতো, আর এখন ওর শান্তিতে গুন্ডাগার্দিও করতে পারবে। এদিকে দেখা যায় দেবকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে ফারহান নামের আরেক পুলিশ অফিসারকে দেখা যায়। বিভিন্ন জনের কল রিসিভ করে সে এটা এনশিওর করছিল যে দেব এখনো মারা যায়নি, সে একটা টাইগার আর এত সহজে সে মরবে না। আর কেবিনে অজ্ঞান হয়ে পড়ে আছে দেব। নার্স ওর স্যালাইনটা পাল্টে দিয়ে যাওয়ার সময় খেয়াল করে জ্ঞান ফিরেছে দেবের। পরে ফারহানও চলে আসে সেখানে আর কেসটা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করতে থাকে। আসলে দুর্ঘটনার আগে দেব ফারহানের সাথেই কথা বলছিল, কিন্তু এই দুর্ঘটনায় দেব তার মেমোরি হারিয়ে ফেলেছে। ওর কিছুই মনে নেই, এমনকি সে যে কে এটাও মনে নেই ওর। তখনই কাহিনীটা ফ্ল্যাশব্যাকে চলে যায়। দেখা যায় ফারহানের বিয়ে হচ্ছে। সেখানে দেব খুব নাচানাচি করতে থাকে। ওরা দুজন বন্ধু হলো একদম ভাইয়েরই মতো। আর দেবের বোনের সাথে বিয়ে দিচ্ছিল ফারহানের। খুব সুন্দরভাবেই হয়ে যায় ওদের বিয়েটা। সেখানে দিয়ার সাথে দেখা হয় দেবের। আসলে দিয়া দেবের নিচে কাজ করা এক কনস্টেবলের মেয়ে। ওকে দেখেই ভালো লেগে যায় দেবের। এদিকে দেখা যায় রাস্তায় চেকিং হচ্ছে। সেখানে ইনচার্জ রয়েছে রোহান ডিসিলভা নামের এক পুলিশ অফিসার। আসলে শহরে প্রভাত যাদব নামের এক সন্ত্রাসী ঢোকার কথা টের পেয়েছে পুলিশ, তো ওকে ধরার জন্যই এত কারবার। চেকিং করার সময় হঠাৎই সেখানে একটা নেতা চলে আসে। ওর নাম জয়রাজ আপটে। সে কিছুতেই তার গাড়ি চেক করতে দিবে না বলে দেয়। রোহান অনেক করে রিকোয়েস্ট করলে কোনো লাভই হয় না। আরো বলে যদি তোর চেক করার প্রয়োজন পড়ে তবে আমার বাড়িতে এসে গাড়ি নিয়ে যাস। এটা বলেই চলে যায় জয়রাজ। আর পাশ থেকে এসব কিছু দেখছিল দেব। সে আজই এই শহরে জয়েন করেছে। দেখা যায় দেব আর রোহান ছোটবেলার বন্ধু। বন্ধু হলে কি হবে, তারা যেন একদম ভাইয়ের মতোই। রক্তের ভাইয়ের থেকেও তাদের মধ্যে সম্পর্ক অনেক বেশি ভালো ছিল। তারপর পরই দেব রোহানকে নিয়ে জয়রাজের বাড়িতে চলে আসে। ওর বাড়িতে আজ একটা পার্টি চলছিল। আসলে জয়রাজের বইয়ের জন্মদিন আজ। তখন দেব রোহানকে চাবি আনতে ভেতরে পাঠায়। কিছুক্ষণের মধ্যেই রোহান চলে আসে, কিন্তু চাবিটা আনতে পারেনি। তারপরে দেব যায় বাড়ির মধ্যে আর তাদের মারতে শুরু করে দেয়। এত মানুষও যেন দেবের কাছে কিছুই না। এক নিমিষেই সবাইকে মেরে দিয়ে আসে জয়রাজের কাছে। তারপর বলতে থাকে পুরো রাস্তা তোদের, আর আমরা শুধু একটু চেকিং করি। সেখানে যদি তুই এসে পাওয়ার দেখাস তবে তোর বাড়িতে এসে আমারও সেটাই করা উচিত। তোর সময় থাকতে ভালো হয়ে যা। তখনই একজন চাবিটা এনে দেয় দেবকে। সেটা নিয়েই চলে আসে সে। পরদিন সকালে দেখা যায় থানায় জয়রাজ এসেছে কমপ্লেন করতে। কেন কাল দেব তার সাথে এমন ব্যবহার করলো এই জন্য সে কমপ্লেন করবে। এদিকে ফারহান এসে দেবকে বলে কেন এসব করিস তুই? দেখ তো পত্রিকায় নিউজও ছাপা হয়েছে, পুলিশ নাকি গুন্ডা, আবার এর মধ্যে আমারও নাম আছে। এটা শুনে ওরা সব হাসিতেই উড়িয়ে দেয়। তারপর সেখান থেকে সরাসরি চলে আসে নিউজ চ্যানেলের অফিসে। এসেই একজনকে মারতে শুরু করে দেয়। ঠিক তখনই সেখানে দিয়া এসে পড়ে। আসলে দিয়াই নিউজ চ্যানেলে চাকরি করত, আর দেবের নিউজটা দিয়াই লিখেছিল। তখন দেব বলে মাফিয়া লেখো আর যাই লেখো আমার কোনো সমস্যা নেই, কিন্তু অন্য কাউকে এর মধ্যে টানিও না। ওনারা আমার মতো না, সবাই সৎ পুলিশ অফিসার। তো নেক্সট টাইম যাই লিখবা আমার নামে লিখবো, ওদের কারো নামে লিখবা না। এটা বলে সেখান থেকে চলে আসে দেব। সেদিন বিকেলবেলায় দেখা যায় প্রভাত যাদবের খোঁজ পেয়েছে আবারও পুলিশ। শহর থেকে দূরে একটা শুনশান জায়গায় এক বাড়িতে আছে প্রভাত। তো পুলিশ টিম সেখানে এসে পৌঁছে আস্তে আস্তে আগাতে থাকে। আর দেব এখানে আসার উদ্দেশ্যেই রওনা হয় থানা থেকে। যেতে যেতে সে ফোনে কথা বলছিল। ঠিক তখনই ফোনের লাইনটাও কেটে যায়। তারপর দেবও এসে পৌঁছে সেখানে। ততক্ষণে দুজন পুলিশ অফিসার ঢুকে গেছে বাড়ির মধ্যে, আর বাকিরাও আগাচ্ছে। ঠিক তখনই হয় ধামাকা। ভেতরে থাকা দুজন সেখানেই মারা যায়, আর গুরুতর জখম হয় একজন, আর খানিকটা চোট পায় দেব। আর অন্য দিক দিয়ে দেখা যায় পালিয়ে যায় প্রভাতরা। এটাতে দেব অনেক কষ্ট পেয়ে যায় যে ওর চোখের সামনে এমন ঘটনা ঘটে গেল, সে কিছুই করতে পারলো না। যে লোকটা জখম হয়েছিল সে ছিল দিয়ার বাবা। ওর ইনজুরি এতটাই বেশি ছিল যে সে আর কখনো উঠে দাঁড়াতেও পারবে না। এ পর্যায়ে দিয়া দেবকে বলতে থাকে এটা কেমনে সম্ভব। যখনই প্রভাত যাদবকে ধরতে যায় পুলিশ তখনই সে পালিয়ে যায়। আমার তো মনে হয় তোমাদের মধ্যে কেউ ওর খবরই আছে। পুলিশের সকল মুভমেন্ট সম্পর্কে যাদবকে সেই অবগত করে। সেদিন রাতের বেলায় দেখা যায় দেব আর রোহান বসে এগুলো নিয়ে কথাবার্তা বলছিল। ঠিক তখনই রোহানের বাবা চলে আসে। তিনি দেবকে একদমই পছন্দ করে না, কারণ বাবা চাইতো না যে রোহান পুলিশ হোক।
তিনি চাইতেন রোহান তার ব্যবসা সামলাক, কিন্তু দেবের সাথে থেকে থেকে রোহানও দেবের মতোই হয়ে যাচ্ছে। আর দেব তো পুলিশের চাকরি পেয়েছে ওর নিজের বাবাকে পুলিশে ধরিয়ে দিয়ে। দেবের বাবা অনেক বড় মাপের সন্ত্রাসী ছিল, কিন্তু বাবার কোনো কথাই গায়ে লাগায় না রোহান। পরদিন সকালবেলাতে প্রভাত ইয়াদবের খোঁজ আবারও পায় পুলিশ। সাথে সাথে সেই এলাকায় বড়সড় একটা ফোর্স নিয়ে চলে আসে দেব আর রোহান। এখানে এসে ড্রোনের মাধ্যমে ইয়াদবের এক্স্যাক্ট লোকেশনটা ট্র্যাক করতে শুরু করে। খুঁজতে খুঁজতে ঘরের মধ্যে পেয়ে যায় ইয়াদবকে। ওই ড্রোনটা দেখে টের পেয়ে যায় ইয়াদব, এটাতে ড্রোন ধ্বংস করে দেয় সে। তখন পুলিশ ফোর্স যেতে থাকে ইয়াদবকে চারদিক থেকে ঘিরে ফেলতে। ঠিক তখনই সেই এলাকার সব সাধারণ মানুষও কেন জানি পুলিশের ওপর অ্যাটাক করে বসে। পুলিশ তো কিছুই বুঝে উঠতে পারছে না যে হচ্ছেটা কি। এদিকে ইয়াদব পালিয়ে বের হয়ে যায় আর একটা ধামাকা করে যেতে থাকে। এটা দেখে ফেলে রোহান আর ইয়াদবকে পিছা করতে শুরু করে দেয়। আর এ পাশে ফাইট করছিল দেব, সবাইকে বেধম মারতে থাকে দেব। এতজন মানুষও যেন ওর কাছে কিছুই না। এদিকে রোহান পেয়ে যায় ইয়াদবকে আর শুরু হয়ে যায় ওদের মধ্যে তুমুল মারামারি। কিন্তু কোনোভাবেই রোহান ইয়াদবের সাথে পেরে উঠছিল না। এক পর্যায়ে রোহানকে ধরাশায়ী করে ফেলে ইয়াদব আর ওর মাথায় বন্দুক তাক করে ফেলে। ঠিক তখনই দেব পেছন থেকে গুলি করে ইয়াদবের মাথায়। মারা যায় ইয়াদব। তখন দেব বলে, একে আমি না, তুই মেরেছিস, এটাই জানবে বাকি সবাই। এতে তোর বদমেজাজি বাপও তোকে বাহবা দিবে। এটা শুনে প্রথমে কোনোভাবেই রাজি হয় না রোহান, কিন্তু অনেকবার বলার পর রাজি হয়ে যায় সে। পরদিন রোহানের এই সাকসেসের জন্য একটা বড় সড়ো পার্টি রাখে বাবা। সেখানে রোহানের বাবা খুব গর্বের সাথে বলে তার ছেলের সম্পর্কে। এটা দেখে অনেক ভালো লাগে দেবের। এটা এক প্রকার রিভেঞ্জ রোহানের বাবার ওপর। পার্টি চলতে থাকলে হঠাৎই রোহান তার প্রেমিকা রেবিকাকে বিয়ে করার জন্য প্রপোজ করে। রেবিকাও খুশি খুশি হ্যাঁ করে দেয়। খুব সুন্দরভাবে শেষ হয় ওদের পার্টিটা। কিছুদিন পরে রোহানকে তার বীরতার জন্য গ্যালেট্রি অ্যাওয়ার্ড দেওয়া হয়। তারপর রোহান দু কথা বলতে থাকে, এই অ্যাওয়ার্ড আমি পেয়েছি মানুষকে মারার জন্য। যদিও মানুষ মারা ঠিক না, তবে কোনো কোনো ক্ষেত্রে মারার প্রয়োজন পড়ে যায়। আমি সবসময় আমার ডিউটিকে বেশি প্রায়োরিটি দিয়েছি। এটুকু বলতে হঠাৎ একটা গুলি এসে সোজা রোহানের হাট ছিদ্র করে দেয়। মাটিতে লুটিয়ে পড়ে রোহান। কাহিনীটা প্রেজেন্ট টাইমে চলে আসে। ফারহান কাহিনীটা বলছিল দেবকে। তারপর বোনের কল আসলে কথা বলে দেব। ওকে বাড়িতে নামিয়ে দিয়ে আসার সময় একটা পেন ড্রাইভ দেয় দেবকে। এটাতেই রোহানের হত্যার কেসের ফাইন্ডিংস আছে, যেটা ইনভেস্টিগেট করতে গিয়েই দেবের অ্যাক্সিডেন্টটা হয়েছিল। সেখান থেকে দেব সোজা বাড়িতে চলে আসে আর রোহান হত্যার কেসটা নিয়ে স্টাডি করতে শুরু করে দেয়। কাহিনীটা আবার ওই অ্যাওয়ার্ড সেরিমনিতে চলে আসে। রোহানকে মারার পর একটা ক্যামেরা নিয়ে দেব দেখতে পায় একটা বিল্ডিং থেকে একজন স্নাইপার হাতে পালাচ্ছে। সাথে সাথেই চলে আসে সেখানে আর খোঁজাখুঁজি শুরু করে দেয়। অনেক খোঁজাখুঁজির পরেও কাউকেই পায় না সেই পুরো বিল্ডিংটাতে। পরদিনই পুরো রাষ্ট্রীয় মর্যাদা সম্পন্ন হয় রোহানের শেষ কার্য। সবাই ওর এই অকাল মৃত্যুতে অনেক কষ্ট পায়। তখনই দেব ডিসিপি ফারহানকে বলতে থাকে, ওরা আমাদের ফাংশনে এসে আমাদের ভাইকে মেরেছে, এবার আমরাও ঢুকবো প্রতিটা গলি মহল্লায় যেসব জায়গাকে আমরা আগে থেকে ছাড় দিয়ে রেখেছিলাম। খুঁজে খুঁজে একটা একটা করে মারবো এবার, কিন্তু এবার আমার ফুল ফ্রিডম লাগবে। এইসব কথা শুনে ফারহানও রাজি হয়ে যায়। সেদিন থেকে ইনভেস্টিগেশন শুরু করে দেয় দেব। সেদিন ক্যামেরাটা দিয়ে যাকে দেখেছিল তার একটা স্কেচ বানিয়ে নেয় দেব। এটা কে ছিল জানার জন্য প্রভাত ইয়াদবের সেকেন্ড ম্যান বান্টিকে প্রয়োজন ছিল। বেল এসে এখন বাহিরে, তো বেরিয়ে পড়ে ওকে খোঁজের উদ্দেশ্যে। যেতে যেতে ওকে পেয়ে যায় রাস্তায়। তারপর গাড়ি থেকে ওকে ফালানোর চেষ্টা করে। না পারা পিছা করতে করতে চলে আসে একটা মহল্লায়। কিছুক্ষণের মধ্যে ধরে আনে বান্টিকে। তারপর ওকে স্কেচের ছবিটা দেখায়, কিন্তু কিছুই জানে না বান্টি। তাকে অনেক মারধর করার পরও কিছুই বলতে পারে না বান্টি। এটা দেখে ওর বউ চলে আসে আর বান্টিকে বাঁচানোর চেষ্টা করে। সাথে সাথেই ওর বউয়ের মুখের মধ্যে বন্দুক ঢুকিয়ে দেয় দেব। ওকে দেখে একদমই পুলিশ মনে হচ্ছিল না, সেই যেন আসল ভিলেন। এগুলো দেখে বান্টির অনেক গুন্ডা পান্ডা আসতে থাকে বান্টিকে বাঁচাতে। তখনই সেই স্টাইলে বন্দুক লোড করে পা দিয়ে রেডি হয়ে যায় দেব। কিন্তু কনস্টেবলটা অনেক বলে করে সেখান থেকে দেবকে নিয়ে আসে এক বৃদ্ধ দম্পতির কাছে। যে বিল্ডিংটা থেকে গুলি চালানো হয়েছিল এই বৃদ্ধ দম্পতির বাড়িও তার পাশের বিল্ডিংয়েই। আর রোহান যেদিন মারা গিয়েছিল তার আগের দিন ওই বিল্ডিং এর সামনে সবুজ কালারের একটা গাড়ি দেখেছিল বৃদ্ধ মহিলাটা। কিন্তু এটাতে তো কিছুই প্রমাণিত হয় না। কোনো শক্তপোক্ত প্রমাণ না পেয়ে থানায় চলে আসে দেব। তখনই কনস্টেবলটা বলে ওঠে, ওই সেম মডেলেরই সবুজ কালারের গাড়ি আপনার কাছে একটা আছে। তখনই রোহানের প্রেমিকা ভাবনার কল আসে দেবের ফোনে। ভাবনা বলে, তোমার সাথে জরুরি কিছু কথা আছে রোহান। তারপর একটা হোটেল রুমে আসতে বলে দেবকে। এদিকে দেখা যায় জয়রাজ আপ্তের একটা সমাবেশ হচ্ছিল। সেখানেই চলে আসে দেব। কনস্টেবল তাকে পাঠায় আপ্তেকে ডেকে দেওয়ার জন্য, কিন্তু ওর সেক্রেটারি বলে এখন সম্ভব না, দেখছো না এখন বক্তব্য দিচ্ছে, তো সন্ধ্যার সময় এসো। কনস্টেবলটা এসে এগুলো যখন দেবকে বলে সে তো পাগলা হয়ে যায় আর একটা হ্যান্ড মাইক নিয়ে আপ্তেকে এটা ওটা বলতে শুরু করে দেয়। সাথে খারাপ খারাপ অঙ্গভঙ্গি করতে থাকে। পরে গাড়ির সাথে একটা কাগজ লাগিয়ে দিয়ে চলে আসে দেব। সেদিন সন্ধ্যার সময় ফারহানের ডাকে আসে দেব। আপনার সমাবেশে গিয়ে ওইসব কর্মকাণ্ড করায় দেবের উপর অনেক রাগ দেখায় ফারহান।
ওর এসব কাজের জন্য উপর থেকে অনেক চাপ আসছে। আপনি তো চায় তোকে সাসপেন্ড করাতে, এবার মনে হয় তোকে আমিও বাঁচাতে পারবো না। কিন্তু দেব বলে রোহানের খুনিকে খুঁজে বের করতে যা যা করতে হবে আমি সেগুলো করব। আমি চাকরির পরোয়া করি না, চাকরির থেকে আমার ভাই আগে। এটা বলেই সেখান থেকে চলে যায় দেব। 50 মিনিট পরে ফারহানকে কল দিয়ে জানায় কেসটা সলভ করে ফেলেছি আমি, কে হত্যা করেছে আমি সেটা জানি। এটা বলতে বলতে অ্যাক্সিডেন্ট হয়ে যায় দেবের। এতটুকু বলেই থামে ফারহান। তুই যেহেতু এই কেসটা একবার সলভ করেছিলি তো তুই আবারও পারবি, তুই তো শুধু তোর মেমোরিটা হারিয়েছিস, মস্তিষ্ক না। কিন্তু কোনোভাবেই দেব বুঝতে পারছিল না সে কিভাবে এই কেসটা সমাধান করবে। তারপর ফারহান এসে দেবকে তার বাড়ির সামনে নামিয়ে দিয়ে চলে যায়। ঠিক তখনই দুজন লোক আসে একটা অ্যাড্রেস জানতে, আর আচমকা দেবকে অ্যাটাক করে বসে। দেব কিছু বোঝার আগেই ওদেরকে মারা শুরু করে দেয়। দেবের হাত যেন একা একাই চলছিল। পরক্ষণে আরো লোকজন আসে ওকে মারার জন্য। আসলে বান্টির বইয়ের সাথে সেদিন দেব ওইরকম ব্যবহার করার জন্য ওকে অ্যাটাক করছে বান্টি। ঠিক তখনই দেব আবারও সেই স্টাইলে পা দিয়ে বন্দুক লোড করে রেডি হয়ে যায়। এটা দেখে এবারকার মতো ওকে ওয়ার্নিং দিয়ে ওরা চলে যায় সেখান থেকে। বাসায় এসে দেব তো চিন্তায় পড়ে যায়, কিভাবে সে এই কেসটা সমাধান করবে কিছুই বুঝে উঠতে পারছিল না সে। কিছুক্ষণ পরেই দিয়া দেখা করতে আসে দেবের সাথে। যদিও দেবের কিছুই মনে পড়ছিল না দিয়ার সম্পর্কে, তারপরেও তার সাথে অভিনয় চালিয়ে যায়। দেব যে তার মেমোরিটা হারিয়ে ফেলেছে এটা দেব, ফারহান আর ডাক্তার ছাড়া কেউই জানতো না। দিয়ার থেকে সে জানতে পারে ওই অ্যাক্সিডেন্টের আগে দিয়ার সাথে তার কথা বা দেখা হয়নি দেবের। তাহলে মধ্যের 20 মিনিট সে কোথায় গিয়েছিল? পরদিন সকালে দেবের অ্যাপয়েন্টমেন্ট ছিল সাইকিয়াট্রিস্টের সাথে। সেখানে গেলে ডাক্তার জানায় তোমার মেমোরি হয়তো বা সময়ের সাথে সাথে চলে আসবে। দুর্ঘটনার আগের দেব আর এখনকার দেব এক নয়। সেটা যদি দেব এ হয় তাহলে তুমি হলো দেব বি। তবে দেব এর শারীরিক সবকিছু তোমার বেশি মনে রেখেছে, একটু সময় দাও বাকি সবকিছু মনে পড়ে যাবে তোমার। সেখান থেকে দেব সোজা চলে আসে থানায়। ওকে ইউনিফর্মে দেখে তো সবাই অবাক হয়ে যায়, কারণ দেব কখনোই ইউনিফর্ম পরতো না। তারপর কেস নিয়ে আলোচনা করার সময় দেশের সবচেয়ে ভালো স্নাইপার ব্যবহার করা গুন্ডাকে রাখতে বলে দেয় দেব। তারপরে চলে আসে কোর্টে। বান্টির বইয়ের মুখে বন্দুক ঢুকে ভয় দেখানোর জন্য কেস করেছিল সে। কোর্টে আসার পরে দেবকে জিজ্ঞাসা হয় সে মহিলাটাকে চিনে কিনা, কিন্তু সে জানায় না আমি চিনি না এই মহিলাটাকে। তখন কোর্টে সেই দিনের করা একটা ভিডিও দেখানো হয়, যেখানে ছাপ দেখা যাচ্ছে দেবের বিরুদ্ধে যেসব আরোপ লাগানো হয়েছে সেগুলো সবই সত্য। তখন দেবের উকিল জজের থেকে কিছুদিনের সময় চায়, কারণ দুর্ঘটনা থেকে দেব এখনো পুরোপুরি সুস্থ হয়নি। তো জাজ দেবকে 2 মাসের সময় দেয়। সেখান থেকে দেব চলে আসে তার ফোন নিতে। দোকানদার আগামীকাল দিতে চাইলে তাকে মেরে ধরে ফোনটা আজই নিয়ে নেয়। সেখানে দিয়ার সাথে কাটানো ক্লোজ মুহূর্তের কিছু ছবি দেখতে পায় দেব। হঠাৎই দেব খেয়াল করে রাস্তা দিয়ে একটা নীল গাড়ি যাচ্ছিল, কিন্তু সেটা যখন হলুদ লাইটের নিচে যাচ্ছিল তখন গাড়িটা সবুজ মনে হচ্ছিল। এটাতে দেব বুঝতে পারে যে ওই বৃদ্ধ মহিলাটা যে গাড়িটি দেখেছিল সেটা আসলে নীল ছিল, মানে এতদিন ওরা ভুল কার ফলো করছিল। ঠিক তখনই একজনের খোঁজ পেয়ে যায় ওরা, আর সেদিকেই যেতে থাকে। কিছুক্ষণের মধ্যেই চলে আসে সেই জায়গায়। আস্তে আস্তে ঘরের মধ্যে গিয়ে ধরে ফেলে সবাইকে। পরে মেন যে লোকটা সে পালিয়ে যায় ওদের হাত থেকে। ওকে পিছা করতে থাকে দেব আর একটা লেডি কনস্টেবল। কেন জানি দেব গুলি চালাচ্ছিল না। তখন মেয়েটা গুলি করে ধরে ফেলে লোকটাকে। আসলে ইনি ইয়াদবের ডান হাত মান্দার। ওকে গুলি করা এখন সে আইসিইউতে। ওর জ্ঞান ফিরলে জানা যাবে যে পুলিশ থেকে কে খবর পাঠাতো ইয়াদবকে। পরদিন রোহানের জন্য সবাই একসাথে সমবেত হয়। এখানে দেবও চলে আসে। পরে সে বাহিরে গিয়ে দাঁড়িয়ে থাকলে সেখানে রেবেকা আসে আর বলতে থাকে তোমার দুর্ঘটনার দিন রাতে হোটেলগুলো কাউকে বলনি, এটার জন্য তোমাকে ধন্যবাদ। এর মানে হচ্ছে মধ্যের ওই 20 মিনিট দেব রেবেকার সাথেই হোটেল রুমে ছিল। ওই হোটেলে রেবেকার সাথে কি হয়েছিল দেবের সেটা একটু পরেই জানতে পারবে। দেবও জানে না তাদের মধ্যে কি হয়েছিল সেদিন রাত্রে। এটা নিয়ে অনেক চিন্তায় পড়ে যায় দেব। পরদিনই রেবেকাকে এক রেস্টুরেন্টে ডাকে দেব, আর সেদিন রাতে কি কি হয়েছিল সেগুলো জানতে চায়। কিন্তু কোনোভাবেই রেবেকা ওগুলো বলতে যাচ্ছিল না, কারণ দেব সেগুলো রেকর্ডিং করছিল। এগুলোতে রেবেকা অনেক রেগে সেখান থেকে চলে যেতে থাকে আর বলে ওই ভিডিওটা তুমি কোনোদিনও পাবে না, আর ভিডিওটা ডিলিট করতে যায়। তখনই খপ করে ফোনটা কেড়ে নেয় দেব। সেখানে দেখতে পায় রেবেকা আর রোহানের একটা ভিডিও কল রেকর্ডিং, যেটা রোহান মারা যাওয়ার আগের দিন রাতের। সেখানে রেবেকা বলে কাল তুমি বক্তব্য দিবে আর আমি সেখানে থাকতে পারবো না, তো প্লিজ একবার আমার সামনে তুমি রিহার্সেল করো, দেখি তুমি কেমন বক্তব্য প্রিপেয়ার করেছো। তখন রোহান বলতে থাকে মানুষ মারার জন্য এই অ্যাওয়ার্ড আমি পেয়েছি। আমি সব সময় আমার ডিউটিকে সবার উপরে রাখতাম, কিন্তু এবার আমি আমার বন্ধুকে উপরে রাখবো। আসলে ইয়াদবকে আমি মারিনি, ওকে মেরেছে আমার বন্ধু, আমার ভাই দেব। তো এটা তোর অ্যাওয়ার্ড, তুই এটা ডিজার্ভ করিস দেব। এগুলা দেখে দেব বুঝে যায় ডিপার্টমেন্টে কেউ আছে যে আমাকে অ্যাওয়ার্ডটা পেতে দেখতে চায় না, আর সে কোনোভাবে রোহানের প্ল্যানটা জেনে গিয়েছিল আর ওই জন্যই ওকে মেরে দিয়েছে।
এদিকে দেশের নাম্বার 1 স্নাইপার গুন্ডাকে ডাকা হয় ক্রাইম সিনে। তারপর তাকে ওই বিল্ডিংয়ে নিয়ে যাওয়া হয়, কিন্তু লোকেশন দেখে সে জানায় এখান থেকে মারা অসম্ভব, কখনোই গুলি টার্গেটে লাগা সম্ভব না, কারণ পুরোটাই ফাঁকা জায়গা আর অনেক বাতাসও বেশি। তারপর সে আরেকটা বিল্ডিং দেখে বলে এখান থেকে ক্লিন শট নেওয়া সম্ভব। সেখানে এসে সবকিছু পর্যবেক্ষণ করে সে জানায় এখানে কিলার রিমোট কন্ট্রোল স্নাইপার ব্যবহার করেছে আর মোবাইল দিয়ে সব কাজ শেষ করেছে। তাহলে ওই বিল্ডিং থেকে স্নাইপার হাতে একটা লোককে নেমে যেতে দেখেছিল দেব, তার কি? তখন ওই ক্যামেরাটাই আনা হয়, কিন্তু দেখা যায় ক্যামেরা দিয়ে তো দূরে কিছুই দেখা যায় না। তাহলে সেদিন দেব কিভাবে দেখেছিল? পরদিন পুলিশ কমিশনার এসে দেবকে আচ্ছা হারে ঝাড়তে শুরু করে, কারণ এতদিন হয়ে গেল সে কিছুই খুঁজে পায়নি। তারপর জানতে পারে দেবের মেমোরি চলে গেছে। পরে কেসটা দেবের থেকে নিয়ে আরেকজনকে দিয়ে দেয় আর আগামী 48 ঘন্টার মধ্যে কেসের সকল ডকুমেন্ট ওকে দিয়ে দিতে বলে দেয়। তারপর দেব আসে মান্দারের সাথে দেখা করতে। তখন মান্দার জানা ওই খবরের কানেকশন ডাইরেক্ট ইয়াদবের সাথে ছিল। ওর আসল নাম তো জানি না, কিন্তু ওকে বুল বলে ডাকতো ইয়াদব। তখন দেব আসে ফরেন্সিক ডিপার্টমেন্টে ইয়াদবের ফোনের কল লিস্টের কপি নেয় আর জানতে পারে প্রতিটা অপারেশনের আগেই বুলের নাম্বার থেকে ইয়াদবের নাম্বারে কল যেত, শুধুমাত্র শেষ অপারেশনটা বাদে। তারপর বাড়িতে এসেই সবকিছু ঘাটাঘাটি করতে থাকে দেব। পুরো 48 ঘন্টায় সে এভাবেই কাটিয়ে দেয়। তারপর ফারহানের কাছে এসে বলে কেস সলভড। গত 48 ঘন্টায় আমি যা যা পেয়েছি সবকিছু এই ফাইলে আছে, আর এই ফাইলে শেষের পাতাটা আমি ভরাট করিনি। ওটা তোমার কাজ, ওটা তুমিই করবে। আসলে এতদিন ধরে যে ভুলকে ওরা সবাই মিলে খুঁজছিল সেটার অন্য কেউ না, দেব নিজেই। সেই যাদবকে কল দিয়ে সবকিছু জানাতো। আসলে রোহান এই সত্যটা জেনে গিয়েছিল যে দেবই আসল ভুল। তখন দেব বলে আমি তো তোর মতো বড় ঘরের সন্তান না, তো কখনোই পেট ভরে আমি খেতে পারতাম না। একদিন বাড়িতে মিষ্টি দিয়ে যায় একজন লোক, পেটের খিদায় আমি পুরোটাই খেয়ে ফেলি। এই জন্য বাবা আমাকে অনেক মেরেছিল সেদিন। তারপর আমি হাসপাতালে যাই চিকিৎসার জন্য। সেখানেই দেখা হয় প্রভাত দাদার সাথে। ওই দিন সেই বিল প্রভাত দাদাই দিয়েছিল আমার চিকিৎসার জন্য, এই জন্যই ওকে আমি হেল্প করতাম। এইসব কিছু শুনে রোহান বলে প্রভাত আমাদের লোকের সাথে কি করেছে তোর মনে নেই? দিয়ার বাবার কি অবস্থা করেছে? তখন দেব বলে এই জন্য তো মেরে দিয়েছি ওই জানোয়ারটাকে। এখন তুই আমাকে একটা সেকেন্ড চান্স দে, আমি দিয়ার সাথে নতুন করে আবার আমার জীবনটা শুরু করতে চাই। প্লিজ তুই এখানে বাধা হয়ে দাঁড়াস না, একটু বোঝার চেষ্টা কর। কিন্তু রোহান একদমই দেবের সাথে একমত হতে পারে না। আরও সে বলে দিয়া যদি জানতে পারে যে তার বাবার ওই অবস্থার জন্য তুই দায়ী, তাহলে কি থাকবে তোর সাথে সে? আর সে দেবের মুখ সবার সামনে খুলতে চায়। এটা নিয়ে দুজনের মধ্যে একটু হাতাহাতি হয়ে যায়। এই পর্যায়ে দেব ফারহানকে বলে তোমাকে তো আমি সেদিন রাতেই বলে দিয়েছিলাম যে আমিই খুনি, তারপরে তুমি আমাকে দিয়ে কেসটা আবারও সলভ করালে। যে সব রাস্তা দেব এ বন্ধ করেছিল সেগুলো আমি দেব বিকে দিয়ে খোলালে তুমি। আসলে তুমি একজন জিনিয়াস পুলিশ অফিসার। আসলে সেদিন রাতে দেব ওই রিমোট কন্ট্রোল স্নাইপারটা জায়গা মতো ফিট করে দেয়, মোবাইল দিয়ে সুন্দর করে টার্গেটটা ফিক্স করে ফেলে। আর সেই অ্যাওয়ার্ডের দিন রোহান যখন বক্তব্য দিচ্ছিল তখন পাশ থেকে মোবাইল ব্যবহার করে শট নিয়ে মেরে দেয় রোহানকে। তারপর স্নাইপারটা সে নিজের বাড়িতে বিভিন্ন জিনিসপত্রের মধ্যে লুকিয়ে ফেলে আর ইচ্ছা করে পুরো কেসটাকে ঘোলাটে করতে থাকে দেব। ওই বিল্ডিংটায় কোনো মানুষ না দেখেই বলে যে মানুষ দেখেছে সে। তারপর প্রভাতের লোকদের দিকে তীর ছড়ে। ওর একটাই চাওয়া পাওয়া ছিল যে সে যেন ধরা না পড়ে যায়। অ্যাক্সিডেন্টের রাতে রেবেকা যখন দেবকে ডেকে রোহানের সেই ডেমো স্পিচটা দেখায়, এটাতে দেব বুঝতে পারে সে কত বড় ভুল করে ফেলেছে। সে ভাইয়ের থেকেও আপন বন্ধুটাকে মিসআন্ডারস্ট্যান্ডিং এর জন্য মেরে ফেললো। এই জন্য সে ফারহানকে কল দিয়ে সবকিছু বলে দেয় যে আমি রোহানের খুনি। তারপর পরে ওর অ্যাক্সিডেন্টটা হয়ে যায়। ফারহানের ওকে দিয়ে কেসটা সলভ করানোর মূল কারণটা ছিল ফারহান শুধু এটুকু জানতো যে খুনটা দেব করেছে, কিন্তু কেন করেছে বা কিভাবে করেছে এটা তো জানতো না। তো এই জন্য সে এই চালটা চেলে দেয়। ফারহান দেবকে ধরার আগে বলে আমি একটু দিয়ার সাথে দেখা করতে চাই। তখন গিয়ে দিয়াকে সবকিছু খুলে বলে। এটাতে দিয়া ওর নামের নিউজটা সবার আগেই করে। 6 মাস পরের কথা, জেলের ভেতরে কয়েদিরা সিগারেট খাচ্ছিল। তখন এক পুলিশ এসে ওদেরকে ধমকাতে থাকলে কয়েদিরা সবাই মিলে পুলিশদের বেধম মারা মারতে থাকে। এতগুলো কয়েদির সাথে একদমই পুলিশরা পেরে উঠছিল না। ঠিক তখনই দেব চলে আসে লাঠি হাতে আর কয়েদিদের আচ্ছা হারে পিটাতে শুরু করে দেয়। আর এর মাধ্যমে শেষও হয়ে যায় সিনেমাটি। এবার তোমরা সত্য সত্য কমেন্ট করো যে কারা কারা গেস করতে পেরেছিলে যে আসল খুনিটা কে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই এক্সপ্লেইনটা জানাতে কমেন্ট করো। আর যদি এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন।